আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছো। তো আমরা চলে আসলাম আমাদের পরের পার্টে। চলো কথাবার্তা না বাড়ায় শুরু করি। আমাদের এখানে যে কোশ্চেনটা দিছে আর কি সেটা একটু দেখি কি বলছে। একটি সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে, এর সাথে 20 কেজি ভর একটি ঘর্ষণহীন পিস্টন দৃঢ়ভাবে লাগানো আছে। সিলিন্ডারটি 400 কেলভিন তাপমাত্রায় 0.2 মোল গ্যাস আছে। পিস্টনযুক্ত সিলিন্ডারটি 1 এটিএম চাপের বায়ুতে ভূমিতলের উপর উল্লম্বভাবে রেখে দেওয়া হলো। পিস্টনটি যদি সাম্যাবস্থায় থাকে, সিলিন্ডারের নিম্নতল থেকে পিস্টনের উচ্চতা কত? শোনো, এই টাইপের কোয়েশ্চেনে যে ঘটনাটা ঘটে খুবই সহজ কোয়েশ্চেন এগুলো, বাট কনসেপ্ট একটা। আমি তোমাকে আগের ক্লাসে বলছিলাম যে আমাদের যে গ্যাসগুলো থাকবে সেই গ্যাসগুলো সাম্যাবস্থায় থাকার জন্য কি কন্ডিশন। মনে করো এখানে বেশ কিছু গ্যাস আছে, এই গ্যাসগুলোর একটা আয়তন আছে, ধরে নিলাম ভি গ্যাস। এই গ্যাসগুলোর একটা প্রেসার আছে, ধরে নিলাম পি গ্যাস। এখন এই গ্যাসের প্রেসারটা স্ট্যাবিলিটির জন্য কার সমান হবে? তার এক্সটার্নাল প্রেসারের সমান হবে। সো এইখানে আমাদের এই গ্যাসের ওপর এক্সটার্নাল কি কি প্রেসার কাজ করতেছে দেখো। বাইরে থেকে এখানে বাতাস একটা চাপ দিচ্ছে গ্যাসের ওপর, পাশাপাশি পিস্টনটা কিন্তু এখন কোশ্চেনে বলছে ভরযুক্ত। ভর যদি এম হয়, ওর একটা ওজন আছে, ওজনের কারণে ওর একটা চাপ আছে। আমরা যদি ধরে নিই যে পিস্টনের ক্ষেত্রফলটা হচ্ছে এ, তাহলে ওজনজনিত চাপটা কতটুকু হবে? তুমি একটু চিন্তা করো যে পিস্টনের যে ব্যাপারটা, ওর ক্ষেত্রফলটা কিন্তু হচ্ছে এইটা, ক্ষেত্রফলটা হচ্ছে এ। আর ওর ওজন যদি এম হয়, ওজনের কারণে একটা বল নিচের দিকে কাজ করবে, সেটা হচ্ছে এমজি। তাহলে এইখানে আমাদের পিস্টনের প্রেসারটা কত? পিস্টন জনিত যে প্রেসারটা সেটাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে এমজি বাই এ। তাহলে এইখানে আমাদের গ্যাসের ওপর এক্সটার্নাল প্রেসার কিন্তু দুইটা, একটা হচ্ছে পিস্টনের প্রেসার এমজি বাই এ, আরেকটা হচ্ছে আমাদের এয়ার প্রেসার। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখানে আমাদের গ্যাসের ভলিউমটা কত হবে? ক্ষেত্রফল তো এ পেয়েই গেছি। আমাদেরকে কোশ্চেনে কিন্তু বলছে যে পিস্টনের হাইটটা কত সিলিন্ডারের এই নিম্নতল থেকে, সেই হাইটটাই কিন্তু এখানে এইচ। তাহলে গ্যাসের আয়তন হবে ভি গ্যাস সমান সমান এ ইন্টু এইচ। ঠিক আছে, এখন গ্যাসের তাপমাত্রা দেওয়া আছে 400 কেলভিন, মোল সংখ্যা দেওয়া আছে 0.2 মোল। তাহলে এইখান থেকে কিন্তু তোমার কাছে একটা সুযোগ আছে এইচটাকে বের করার। কিভাবে দেখো, আইডিয়াল গ্যাস ইকুয়েশন কি বলে? পিভি সমান এনআরটি গ্যাসের জন্য। তাহলে পি গ্যাস কত ভাই এখানে? সেটা হচ্ছে পিস্টনের চাপ এমজি বাই এ, তার সাথে হচ্ছে এয়ার প্রেসার। ভি গ্যাসটা কত ভাই? সেটা হচ্ছে এ ইন্টু এইচ। এন কত ভাইয়া? 0.2। আর হচ্ছে আর টি হচ্ছে কত? 400। তুমি এখন মান বসায় দাও। এমজি কত? পিস্টনের ভর দিছে 20 কেজি, জি এর মান 9.8, ক্ষেত্রফলকে দিছে 0.008 মিটার স্কয়ার। 0.008 প্লাস এয়ার প্রেসার বলে দিছে 10 টু দি পাওয়ার 1 এটিএম, যেটাকে তোমরা 10 টু দি পাওয়ার 5 ধরতে পারো চাইলে। এর ভ্যালু দিয়ে দিছে 0.008, এইচ এর ভ্যালু দেয় নাই, সমান সমান 0.2, আর এর ভ্যালু 8.314 ইন্টু 400। সো তুমি যদি এখান থেকে সিম্পল ক্যালকুলেশন করো ভাইয়া, তুমি কিন্তু এখান থেকে আমাদের এইচ এর যে ভ্যালুটা সেটা বের করে ফেলতে পারবা। সো এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করলেই তোমার কিন্তু আনসারটা কি হয়ে আসবে? চলে আসবে। তাহলে এইটা আমরা দেখে ফেললাম। এখন দেখো এই কোশ্চেনে কি বলছে, ভার্টিক্যাল ক্লোজড সিলিন্ডার হ্যাজ সেপারেটেড ইনটু টু পার্টস বাই frictionless piston of mass m and negligible thickness. The piston is free to move along the length of the cylinder. The length of the cylinder above the piston is L1 and below that piston is L2 such that L1 greater than L2. দেখো এটা একটা ভার্টিক্যালি ক্লোজড সিলিন্ডার। ক্লোজড সিলিন্ডার অনেকটা এইরকম হয়, ঠিক আছে, উপরে নিচে এটা ক্লোজড অবস্থায় থাকে। সো যদি সে ক্লোজড অবস্থায় থাকে, এটাকে আবার দুইটা পার্টিশন দিয়ে ভাগ করছে। পার্টিশনটা কিরকম? এই জায়গাটা একটা পিস্টনের মতো আছে, পিস্টন আছে এবং পিস্টনের কিন্তু মাস আছে। মাসটাকে কত বলতেছে? সেটা বলতেছে হচ্ছে স্মল এম। ওকে, পিস্টনের অবশ্যই একটা ক্রস সেকশনাল এরিয়া থাকবে। তাহলে এই পিস্টনের প্রেসারটা কত? পিস্টনের প্রেসারটা হবে এমজি বাই এ, যেটা সেই নিচের অংশে অ্যাপ্লাই করবে। সো এখানে দুইটা গ্যাস, দুই টাইপের গ্যাস আছে, একটা গ্যাস আছে নিচের পার্টে আর একটা গ্যাস আছে উপরের পার্টে। এখন কোশ্চেনে বলছে যে নিচের পার্টিশনের লেন্থ হচ্ছে L1 আর উপরের পার্টিশনের লেন্থ হচ্ছে L2, এবং L1 L2 রিলেশনটা অনেকটা এইরকম। সেটা হচ্ছে L1টা থাকবে হচ্ছে, আচ্ছা, অ্যাবভ দ্য পিস্টন হচ্ছে L1 আর বিলো দ্য পিস্টন হচ্ছে L2। তাহলে উপরের পার্টিশনটা আমার বড় আঁকতে হবে, নিচের পার্টিশনটা ছোট আঁকতে হবে। তাহলে এক কাজ করি, আমরা নিচের পার্টিশনটাকে একটু ছোট করে দিই, তাহলেই হয়। নিচের পার্টিশনটাকে আমরা কিছুটা ছোট করে দিলাম। ওকে, নিচের পার্টিশনটাকে আমরা কিছুটা
ছোট করে দিলাম, আর উপরের পার্টিশনটা এখন তুলনামূলক কিছুটা বড় আকারে আছে। তাইলে আমরা একটু দেখি নিচের পার্টিশনের লেন্থ কত দিচ্ছে। নিচেরটার লেন্থ দিচ্ছে হচ্ছে ভাই L2, আর উপরে পার্টিশনের লেন্থ দিচ্ছে হচ্ছে ভাই L1। তাহলে এখন আমাকে বলতেছে ইচ পার্ট অফ দ্য সিলিন্ডার কন্টেন্স n মোলস অফ আইডিয়াল গ্যাস এট ইকুয়াল টেম্পারেচার T। তাহলে আমাদের উপরের পার্টেরও মোল সংখ্যা হচ্ছে n মোল, আর এটা টেম্পারেচার হচ্ছে T। নিচের পার্টেরও মোল সংখ্যা হচ্ছে n মোল, টেম্পারেচার কত T। তাহলে এগুলার মোল সংখ্যা টেম্পারেচার যেহেতু দেওয়া আছে, তোমরা কিন্তু এখান থেকে এদের প্রেসার আর ভলিউম কত সেটা একটা আইডিয়া নিতে পারো। সেটা কিরকম ভাবে, ভলিউম কত হবে তাহলে উপরের পার্টের ভলিউম V1 হবে, ক্ষেত্রফল হচ্ছে আমার A, আর আমাদের লেন্থটা কিন্তু এখানে L1, সো V1 সমান A ইন্টু L1। তাহলে V2 কত হবে, V2 সমান সমান হবে A ইন্টু L2। এইবার আমাদের প্রেসারটা কত হবে, দেখো উপরের পার্টে গ্যাসের প্রেসারকে আমি ধরলাম হচ্ছে P1, আর নিচের পার্টের গ্যাসের প্রেসারটাকে আমি ধরলাম হচ্ছে P2। ওকে, তাহলে এখন আমাকে কোশ্চেন করছে যে ইফ দ্য পিস্টন ইজ স্টেশনারি ক্যালকুলেট ইটস মাস উইথ রেসপেক্ট টু L1, L2, T and N, where R is universal gas constant and G is the acceleration। সো এখানে তোমাকে M টাকে বের করতে হবে কার রেসপেক্টে, L1, L2, T আর N এর সাপেক্ষে। সো এইখানে আমাদের টার্গেট হচ্ছে M মানে পিস্টনের মাসটাকে বের করা। সো এই টাইপের সিনারিও যখন আসবে, তুমি কি চাইছে তার চাইতে বড় বিষয় তোমার হাতে কি অস্ত্র আছে। সো এইখানে তুমি বুঝতেছো কি যে আমাদের এই গ্যাসগুলোর স্টেবিলিটির জন্য কি দরকার, এক্সটার্নাল প্রেসার আর গ্যাসের প্রেসার সমান হইতে হবে। এখানে আবার গ্যাসগুলো দুইটা পার্টিশনে বিভক্ত, একটা অপশন আছে হচ্ছে নিচের গ্যাস, আর একটা অপশন আছে হচ্ছে উপরের গ্যাস। এখন তুমি যদি উপরের গ্যাসগুলোর ক্ষেত্রে স্টেবিলিটির কথা চিন্তা করো, সেই ক্ষেত্রে বলতে হবে P1 সমান সমান P এক্সটার্নাল। এখন তোমাকে ঠান্ডা মাথায় বুঝো যে এখানে P1 এর উপর কে কে চাপ প্রয়োগ করতেছে। দেখো বাইরে থেকে কিন্তু এয়ার প্রেসারের একটা ব্যাপার স্যাপার এখানে নাই, কারণ এখানে বলে দিছে ভার্টিক্যালি ক্লোজ সিলিন্ডার। সো বাইরে থেকে এখানে প্রেসার আছে কিনা এটা কিন্তু আমি ডিসাইড করতে পারতেছি না। এখানে পিস্টন কিন্তু P1 এর উপর চাপটা দিবে না, বা উপরে গ্যাসের উপর চাপ দিবে না, পিস্টন তার ওজনের কারণে নিচের দিকে চাপ দিবে। সো তুমি চাচ্ছ পিস্টনের ভরটা বের করতে, এখন পিস্টনের চাপকেই তুমি কিন্তু এই P1 এর ক্ষেত্রে কাউন্টে নিতে পারতেছো না, কারণ পিস্টনটা উপরে গ্যাসগুলোর জন্য কোনো চাপ দিবে না। সো পিস্টনটা আগেই তোমার হিসাব থেকে বাদ হয়ে যাচ্ছে, কিন্তু এই হিসাব থেকে পিস্টনকে বাদ দিলে হবে না, কারণ পিস্টনের ভরটাই তোমার বের করতে হবে। সো তুমি বুঝতেছো যে P1 এর জন্য স্টেবিলিটির ইকুয়েশন লিখে লাভ নাই। তুমি যেটা করতে পারো, নিচের যে গ্যাসটা আছে যেটার প্রেসার হচ্ছে P2, এটার জন্য স্টেবিলিটির ইকুয়েশন লিখতে পারো P2 সমান সমান P এক্সটার্নাল। P2 এর উপর এক্সটার্নাল কি কি প্রেসার আছে, পিস্টনের প্রেসার আছে, প্লাস উপরের গ্যাসগুলোও কিন্তু আমাদের P2 এর উপর একটা কি দিবে, চাপ দিবে, তাই না? তাহলে P2 এর উপর দুইটা চাপ আছে, একটা হচ্ছে উপরের গ্যাস P1 এর চাপ, আর একটা হচ্ছে পিস্টনের চাপ mg/a। এখন কথা হলো P2 টাকে আবার কি লেখা যায়, nRT/V1, V1 কত A ইন্টু L1। P1 টাকে কি লেখা যায়, nRT/A ইন্টু L1। আচ্ছা, P2 কে লিখতে পারবো হচ্ছে L2, আর P1 কে লিখতে পারবো হচ্ছে L1 প্লাস mg/a। এখন দেখো আল্লাহর কি রহমত, সব জায়গাতেই কিন্তু নিচে দিয়ে একটা A আছে, তাহলে এখানে A কাটা, এখানে A কাটা, এখানে A কাটা। তাইলে আমাদের টার্গেট ছিল M বের করা। দেখো এখান থেকে কিন্তু M বের হয়ে যাবে। M তাহলে কত আসবে, nRT/L2 মাইনাস nRT/L1। এই পুরা জিনিসটাকে আমার কিন্তু G দিয়ে ভাগ করতে হবে। সো দেখো তুমি কিন্তু আর এন টি L1, L2 এগুলোর রেসপেক্টে পিস্টনের মাস এমটাকে বের করে ফেলতে পারছো। সো দ্যাটস ইট। আমরা আমাদের পরের কোয়েশ্চেনটা একটু দেখি। গ্রীষ্মকালে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভূপৃষ্ঠে একটি গ্যাসপূর্ণ সিলিন্ডারে পিস্টনে m কেজি ভর চাপালে পিস্টনটি সাম্যাবস্থায় থাকে। ওকে, তাহলে পিস্টনটার ভর এখানে বলে নাই, বলতেছে পিস্টনের উপর m কেজি ভর চাপাইছি, পিস্টন সাম্যাবস্থায় থাকে। আচ্ছা, সো এইখানে কনসেপ্টটা হচ্ছে ভাইয়া তোমার কিন্তু এখানে যে আমাদের কি করতে হবে, এইখানে কিন্তু যে ব্যাপারটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের পিস্টনটা হচ্ছে ভরবিহীন, আর এটার উপর m কেজি ভর চাপানো হয়েছে। শীতকালে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভূমি থেকে কত উচ্চতায় সিলিন্ডারটিকে নিয়ে গেলে সেটি সাম্যাবস্থায় থাকবে এবং সিলিন্ডারটির আয়তন অপরিবর্তিত থাকবে। তাহলে এইখানে কোয়েশ্চেনটা একটু কিন্তু কনসেপচুয়াল কোয়েশ্চেন এই কারণে, দেখো পৃথিবীতে এই হচ্ছে পৃথিবীতে ভূপৃষ্ঠে প্রাথমিকভাবে একটা কি আছে, গ্যাস সিলিন্ডার আছে। সো গ্যাস সিলিন্ডারটা যখন ভূপৃষ্ঠে যখন আছে কোন কালে ভাইয়া, গ্রীষ্মকালে।
কত তাপমাত্রায়, টি সমান সমান 40 ডিগ্রি সেলসিয়াস বা 313 কেলভিন তাপমাত্রায়। এখন একটু বোঝার চেষ্টা করো যে আমাদের এইখানে যে সিলিন্ডারটা আছে, সেই সিলিন্ডারটার এই জায়গাটা আছে কিন্তু কি পিস্টন, বাট পিস্টনটা এখানে ভাই ভরবিহীন, যেহেতু ওর ভর দেয় নাই। পিস্টনটার উপর একটা ভর চাপায় দিছো তুমি, এম কেজির ভর চাপায় দিছো। ওকে, তাইলে এই নিচে আবার কি আছে, গ্যাস ট্যাস আছে, বসে পিস্টনটা সাম্যাবস্থায় থাকবে। পিস্টন সাম্যাবস্থায় থাকবে বলতে কি বুঝাইছে? বুঝাইছে যে পিস্টনের উপর উপরের দিকে প্রেসার যা, নিচের দিকের প্রেসারও তা, তাইলে পিস্টন সাম্যাবস্থায় থাকবে। তাহলে পিস্টনের উপর এই গ্যাসগুলা, গ্যাসের প্রেসার ধরলাম পি গ্যাস, গ্যাসগুলা পিস্টনটাকে ধাক্কা দিয়ে উপরে তোলার চেষ্টা করবে, তাহলে উপরের দিকে পিস্টনের উপর প্রেসারটা হবে পি গ্যাস। বাট এই যে ভরটা আছে না এম ভর, এই এম ভরে একটা ওজন আছে, ওজনজনিত কারণে সে পিস্টনটাকে নিচের দিকে চাপ দিবে। তাহলে পিস্টনের নিচের দিকে চাপটা কত? এই ভরের ওজনজনিত চাপ, ওজন হচ্ছে এমজি, ক্ষেত্রফল এ দিয়ে ভাগ দিলে আমরা ওজনজনিত চাপটা পেয়ে যাব। তাহলে এইখানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের পিস্টনের নিচের দিকের চাপ এমজি বাই এ, আর আমাদের গ্যাসের চাপ, এই দুটা কি হবে, সমান হবে, যদি পিস্টনটাকে আমি স্টেবল বা সাম্যাবস্থায় রাখতে চাই। তো এই যে ঘটনাটা ঘটতেছে, এটা ঘটতেছে ভূপৃষ্ঠে। ভূপৃষ্ঠে জি এর মান কত? 9.8। খুবই ভালো কথা, এটা ঘটতেছে 313 কেলভিন তাপমাত্রায়। এখন কথা ভালো মতো একটু বুঝি। এইখানে তোমরা অনেকে চিন্তা করতে পারো যে ভাই বাতাসের চাপও তো কাজ করতেছে পিস্টনের উপর। হ্যাঁ, করতেছে। যদি বাতাসের চাপকে তুমি চিন্তা করো, বাতাসের চাপও কিন্তু এখানে একটা বল প্রয়োগ করতেছে। যদি আমরা যেই বই থেকে অঙ্কটা নিছি সেখানে বাতাসের চাপকে সলিউশন হয়তো ওইভাবে কাউন্ট করে না, বাট তুমি চাইলে বাতাসের চাপটা নিতে পারো। বাট এইখানে মাথায় রাখতে হবে অবশ্যই তোমাকে এই আদর্শ গ্যাস চ্যাপ্টারে বাতাসের চাপ যখনই নেও না কেন ওটাকে আইডিয়াল গ্যাস হিসেবে চিন্তা করতে হবে, অক্সিজেন নাইট্রোজেন মিশ্রণ হিসেবে চিন্তা করতে হবে। সো তুমি যদি বাতাসের চাপ অ্যাড করতে চাও, সেই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে যে আমাদের দুইটা চাপ, বস্তু আমাদের পিস্টনটাকে নিচের দিকে চাপ মারতেছে। একটা হচ্ছে বস্তু চাপ দিচ্ছে এমজি বাই এ চাপ, আরেকটা হচ্ছে বাতাসের চাপটাও কিন্তু পিস্টনের উপর নিচের দিকে কাজ করতেছে। তাহলে এমজি বাই এ প্লাস পি এয়ার, এটা হয়ে যাবে পিস্টনের উপর ঊর্ধ্বমুখী চাপ পি গ্যাসের সমান। তাহলে এইখানে আমরা একটু সাইজ করে লিখি, এমজি বাই এটাকে আমরা বামে রাখি, আর যেই জিনিসগুলো হচ্ছে আদর্শ গ্যাস হিসেবে আমরা কনসিডার করতে পারি সেটা হচ্ছে গ্যাস আর বাতাস, এগুলোকে ডানে রাখলাম। তাহলে আমার একটি ইকুয়েশন কিন্তু হয়ে গেছে। এখন এই ঘটনাটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় ঘটতেছে। এখন মনে করো তুমি একটা শীতকালে এই জিনিসটাকে নিয়ে গেলা, এই জিনিসটাকে তুমি শীতকালে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে গেলা। ওকে, তাহলে শীতকালে নিলে কি হবে একটু বোঝার চেষ্টা করো। দেখো ভাই, শীতকালে কিন্তু আমার টেম্পারেচারটা কমে যাবে। শীতকালে কি হবে, টেম্পারেচারটা কমে যাবে, এবং আবার কোশ্চেনে বলছে আয়তনটা অপরিবর্তিত থাকবে। তাহলে টেম্পারেচার কমতেছে, ভলিউমটাকে আমি গ্যাসের ভলিউমটাকে কনস্ট্যান্ট রাখতেছি, তাহলে অবশ্যই আমার এখানে গ্যাসের প্রেসার কমে যাবে। পাশাপাশি আমরা যেহেতু এয়ারটাকে আইডিয়াল গ্যাস হিসেবে কনসিডার করতেছি, এয়ার প্রেসারও কমে যাবে এখানে টেম্পারেচারের সাথে সাথে। তো এইখানে কিন্তু ভাই যে জিনিসটা বুঝতে হবে যে যদি তোমার গ্যাসের প্রেসার এয়ার প্রেসার এই দুইটা জিনিসই একসাথে কমে, তাইলে কিন্তু ভাইয়া ডান পাশের যেই অংশটা এটা কিন্তু কমে যাবে, বাম পাশের অংশটা কিন্তু ভাইয়া এমজি বাই এ তো যেমন আছে তেমন, তাপমাত্রার সাথে তো এটা চেঞ্জ হবে না। সো এমজি বাই এটা ফিক্স থাকতেছে, বাট ডান পাশের পি গ্যাস মাইনাস পি এয়ার এই জিনিসটা কমে যাচ্ছে। সো তোমার ব্যালেন্সটা কিন্তু থাকতেছে না, দুই পাশে ইকুয়াল হচ্ছে না। এখন তোমার সাম্যাবস্থার কন্ডিশন কি? পিস্টনের সাম্যাবস্থার কন্ডিশন হচ্ছে ডানে যদি তোমার কমে যায়, সমান রাখার জন্য বামেও অবশ্যই তোমার কমাইতে হবে। এখন তুমি কমাবা কাকে? এম কে, এ কে কমাইতে পারবে না, তোমার কমাইতে হবে জি কে। সো এইখানে বুঝতে হবে যদি তোমার টি কমে যায়, পি গ্যাস আর পি এয়ার কমে যাবে। যদি তোমার পি গ্যাস আর পি এয়ার কমে যায়, দ্যাট ইজ তোমার পি গ্যাস মাইনাস পি এয়ার, এই যে রাশিটা, এই রাশিটা কমে যাবে। এখন এই রাশিটা যদি কমে যায় ভাইয়া, তোমাকে কিন্তু সাম্যাবস্থা ধরে রাখার জন্য যেটা করতে হবে, এমজি বাই এ এই জিনিসটাকে কমাইতে হবে। এখন এমজি বাই এ এই জিনিসটাকে কমাইতে হলে কি করতে হবে? জি কে কমাইতে হবে। এখন জি কে কমাবা কেমনে? খুব সহজ, তুমি এই সিলিন্ডারটাকে ভূপৃষ্ঠে না রেখে একটা উচ্চতায় নিয়ে যাও, পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, তাহলে কিন্তু সেইখানে জি এর মানটা কম হবে। তো আমাকে কোশ্চেন এই জিনিসটাই জিজ্ঞেস করছে যে ভূমি থেকে কত উচ্চতায় এই সিলিন্ডারটাকে নিয়ে গেলে এই সিলিন্ডারটা সাম্যাবস্থায় থাকবে। সো ভূমি থেকে মনে করো তুমি এখন এটাকে এইচ উচ্চতায় তুলছো। সো এখন মনে করো সিলিন্ডারটা আমার এইখানে আছে, হ্যাঁ, এই হচ্ছে আমার সেই পিস্টন। সো এখনো কিন্তু এর ভিতরে গ্যাস আছে, বাট গ্যাসের যে প্রেসারটা সেটাকে আমরা ধরতেছি পি গ্যাস প্রাইম, আর এখনকার বাতাসের যে প্রেসারটা সেটাকে আমরা ধরতেছি কত? পি এয়ার প্রাইম। এগুলো কিন্তু টেম্পারেচার দিয়ে ইফেক্টেড হবে। আর আমাদের এখানে জি এর ভ্যালুটা আমরা ধরতেছি হচ্ছে জি প্রাইম। ভাই জি প্রাইমের মানটা এখানে কত? একটা নির্দিষ্ট উচ্চতায় জি ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ স্কোয়ার গেল।
তাহলে এখন আমরা দেখব যে কিভাবে আসলে আমরা এই সাম্যাবস্থাটাকে ধরে রাখতে পারি। একটু বুঝো, আমার ইকুয়েশন কিন্তু আগের মতো, ইকুয়েশন কিন্তু সেই mg/a সমান সমান পি গ্যাস মাইনাস পি এয়ার, কিন্তু আমি যখন উচ্চতায় নিয়ে গেছি জি এর মান হয়ে গেছে জি প্রাইম, পি গ্যাসের মান পি প্রাইম, পি এয়ার এর মান পি এয়ার প্রাইম, এবং এগুলা কিন্তু টেম্পারেচার দিয়ে ইফেক্টেড হয়ে গেছে, তাই না? যেমন পি গ্যাসের মানটা কি হবে আমার, সেখানে পি গ্যাসের মানটা হবে আমাদের শুরুতে টেম্পারেচার ছিল 313, পরবর্তীতে হচ্ছে -10°C মানে 263। তাহলে এইখানে আমাদের ভলিউম যেহেতু কনস্ট্যান্ট, টেম্পারেচারটা যতটুকু যেভাবে কমবে প্রেশারও সেভাবে কমবে। তাহলে নতুন প্রেশারটা কত আসবে, উপরে 263 আর নিচে হবে 373। তোমরা বুঝো পি এয়ার প্রাইমটা কত হবে, শুরুতে ছিল গ্যাসের প্রেশার পি এয়ার, উপরে বসবে হচ্ছে নতুন তাপমাত্রা 263, নিচে বসবে আগের তাপমাত্রা 313, তাই না? তাহলে এইটাকে তুমি যদি একটু সাইজ করো সেটা কত পাবা, পি গ্যাস মাইনাস পি এয়ার ইন্টু উপরে পাবা ভাইয়া 263, নিচে পাবা হচ্ছে 313, ঠিক আছে? তাহলে এইটা কিন্তু আমরা একটা ইকুয়েশন দেখতে পাচ্ছি। তাহলে আমাদের হাতে ওভারঅল দুইটা ইকুয়েশন চলে আসছে, কি কি আমরা একটু দেখি। একটা হচ্ছে ভাই mg/a, যেটা শুরুর ইকুয়েশনটা, সেটা হচ্ছে পি গ্যাস মাইনাস পি এয়ার। আরেকটা হচ্ছে ভাইয়া আমাদের সেকেন্ড ইকুয়েশনটা mg'/a সমান সমান পি গ্যাস মাইনাস পি এয়ার গুণ আকারে থাকবে হচ্ছে উপরে থাকবে হচ্ছে 263, নিচে থাকবে 313। এখন আমরা যেটা করব, এটাকে আমরা 1 ধরবো, এটাকে আমরা 2 ধরবো, ধরে যেটা করব আমরা 1/2 করব। যদি করি কি আসবে, এম আর এ কাটাকাটি যাবে, এখানে থাকবে g/g প্রাইম ডান, আর এই পাশে থাকবে হচ্ছে 313/263, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, আচ্ছা। তাহলে জি এর জায়গায় থাকলো, জি প্রাইম হবে জি ইন্টু আর স্কোয়ার, ওকে, আর এইখানে বসে যাবে আর প্লাস এইচ হোল স্কোয়ার, তাই না? তাহলে এই পাশে বসবে হচ্ছে 313, এই পাশে আসবে হচ্ছে 263। তাহলে জি কাটাকাটি করব, এখানে যেটা থাকবে আর প্লাস এইচ হোল স্কোয়ার আর স্কোয়ার, এটাকে রুট করে দিই, রুট করলে পাবো হচ্ছে 313/263 রুট ওভার। সো এখান থেকে কিন্তু তুমি এইচ এর মানটা বের করে নিয়ে আসতে পারবা। সো এটা জাস্ট তোমাদের হাতে আমি ছেড়ে দিচ্ছি, এই হচ্ছে গিয়ে ঘটনাটা। তাহলে এই জিনিসটা আমরা দেখে ফেললাম। আমাদের পরের যে প্রবলেমটা সেটা আমরা একটু দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে অনেকটা এইটা। একটি উষ্ণ বায়ুপূর্ণ বেলুন, উষ্ণ বায়ুপূর্ণ বেলুন দেখতে অনেকটা ভাই এইরকম। উষ্ণ বায়ুপূর্ণ বেলুনটা বাতাসে ভাসমান আছে, ওকে, বেলুনটির আয়তন 500 মিটার কিউব, 500 মিটার কিউব। চারপাশের বাতাসের তাপমাত্রা 15°C, আশেপাশে যে বাতাস আছে সেটার টেম্পারেচার ভাই 15°C, বা কেলভিনে নিয়ে রাখি, সেটা হচ্ছে 288 কেলভিন। এটাকে ধরলাম ভাই আমি T1। তো একটু বুঝো যে বেলুনটা বাতাসে ভাসমান আছে, সে কিন্তু ফাটে নাই, ভাসতেছে। যদি ভাসতে হয় অবশ্যই বেলুনের ভিতরের যে প্রেসার হবে সেটাকে যদি P2 ধরি, আর বাহিরের যে প্রেসার বাতাসের সেটাকে যদি P1 ধরি, অবশ্যই এই দুইটা প্রেসার সমান হইতে হবে, তাইলেই বেলুনটা নিরাপদে বাতাসে ভাসবে, এটা বুঝতে হবে। তাহলে প্রেসার আমার কনস্ট্যান্ট, তো টেম্পারেচারটা বাতাসের হচ্ছে 288 বাহিরে। এখন কোশ্চেনে বলছে বায়ুর চাপটা কত, 1 atm, তার মানে হচ্ছে P1 সমান P2, দুইটার ভ্যালু হচ্ছে 1 atm, খুবই ভালো। কোয়েশ্চেনে বলতেছে বেলুনের মধ্যকার বায়ুর তাপমাত্রা কত হলে বায়ুর ভরবাতে বেলুনটি 290 কেজি ভর বহন করতে পারবে। তাহলে বেলুনের মধ্যকার তাপমাত্রাকে আমি ধরলাম T2, এটা জানতে চাচ্ছে। শর্ত দিছে এই বেলুনটা ভিতরের গরম বাতাসের ভর বহন করতে পারে, প্লাস আরো 290 কেজি ভর বহন করতে পারে। তাহলে সে টোটাল কতটুকু ভর বহন করে, 290 কেজি ভর তো বহন করে, তার সাথে ভিতরের যে গরম বাতাস আছে সেটার ভর দিলাম m, এই m কেজি গরম বাতাসও সে বহন করে। তাহলে তার টোটাল ওজনটা কত বা টোটাল ভরটা কত, তার টোটাল ভরটা হচ্ছে ক্যাপিটাল M প্লাস 290। কোয়েশ্চেনে আরো দেওয়া আছে 15°C তাপমাত্রায় বাতাসের ঘনত্ব 1.2 কেজি পার মিটার কিউব। তাহলে এই যে আশেপাশে যে বাতাসটা তোমরা দেখতে পাচ্ছ, এর ঘনত্বটা কিন্তু এখানে কোয়েশ্চেনে দিয়ে দেওয়া আছে। সেটা হচ্ছে এর ঘনত্বটা ভাইয়া ধরে নিলাম ρ1, ঘনত্বটা ρ1 ধরলাম, সেটা বলে দিছে 1.23 কেজি পার মিটার কিউব। সো আমাদেরকে এইখানে সহজ হিসাব বেলুনের ভিতর যে গরম বাতাস তার তাপমাত্রা মাপতে হবে। সো এইখানে ভাই কনসেপ্ট একটু বুঝো, আমাদের এখানে শুরুর যে ব্যাপারটা, এখানে তোমরা কিছু
কম্পেয়ার দেখতে পাচ্ছ, ভিতরে চাপ P2 বাইরে চাপ P1, ভিতরে তাপমাত্রা T2 বাইরে তাপমাত্রা T1, ভিতরে বাতাসটা গরম বাহিরেরটা নরমাল। সো এখানে কিন্তু একটা কম্পেয়ার চলে আসছে এবং কম্পেয়ারের ভিতরে ইম্পর্টেন্ট কথা হচ্ছে ভিতরের চাপ আর বাহিরের চাপ সমান। তোমাকে বাহিরের ঘনত্ব দেওয়া আছে সেটা হচ্ছে ρ1 দেওয়া আছে, তোমাকে ρ2টা কিন্তু দেয়া নাই। সো এখানে তুমি বুঝতে পারতেছো যে ρ1 P1 T1 দেওয়া আছে, P2 T2 হয়, তাহলে অবশ্যই ভিতরের এই গরম বাতাসের একটা ঘনত্ব হইতে পারে, সেটাকে ধরলাম ρ2। ঠিক আছে, ρ2 হচ্ছে গরম বাতাসের ঘনত্ব। এখন ρ2 এর সাথে আমাদের টেম্পারেচারের সম্পর্ক কি? প্রেসার যদি কনস্ট্যান্ট হয়, আমরা দেখছি রো এর সাথে টেম্পারেচার ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ρ1 T1 সমান সমান ρ2 T2। তাহলে ভাইয়া T2 সমান সমান কি লেখা যায়? T2 সমান সমান আমরা যেটা বের করতে যাচ্ছি আর কি, সেটাকে লিখতে পারবো ρ1 T1 বাই ρ2। এখন ঝামেলা হইলে এখানে কি কি জিনিস আমি জানি, দেখো ρ1 এর ভ্যালু হচ্ছে বাতাসের ঘনত্ব 1.323 জানি, T1 হচ্ছে বাতাসের তাপমাত্রা 288 জানি, জানি না কোনটা ভাইয়া? জানি না হচ্ছে ρ2। ρ2 কি? গরম বাতাসের ঘনত্ব। সামহাও যদি আমি গরম বাতাসের ঘনত্বটা বের করতে পারি ρ2, তাহলে কিন্তু আমার অঙ্ক শেষ, আমি T2 পেয়ে যাব। তাহলে এই ρ2টারে কেমনে বের করব সেটাই হচ্ছে গিয়ে টার্গেট। তো ρ2 বের করার টেকনিক খুব সহজ। এই দেখো, এই হচ্ছে আমার বেলুন, এই বেলুনটার ভর আছে হচ্ছে m+290, এটা কিন্তু বাতাসে ভাসতেছে। দেখো এটার একটা ওজন আছে, ওজনটা তাহলে কত হবে? m+290 × g। এবং কমন সেন্স বলে ওজনটার কারণে বেলুনটা নিচে পড়ে যাওয়ার কথা, বাট পড়ে না। কেন পড়ে না? কারণ হচ্ছে ওর চারপাশে যে বাতাস আছে সেই বাতাসটা ওর উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, যেটাকে আমরা বলি প্লবতাজনিত বল। তো সেই ঊর্ধ্বমুখী বলটা কত? সেই ঊর্ধ্বমুখী বলটা হচ্ছে প্লবতাজনিত বল। সেই বলের ফর্মুলাটা আমরা যদি লিখি এটাকে এফ আপ দিয়ে, এফ আপের ফর্মুলাটা কি? এফ আপের ফর্মুলাটা হচ্ছে, নিয়ম হচ্ছে এফ আপ হচ্ছে প্লবতাজনিত বল, এটার মান বের করার নিয়ম হচ্ছে আয়তন ইনটু যেখানে বেলুন নিমজ্জিত তার আয়তন, যেখানে বেলুন নিমজ্জিত বা বস্তু নিমজ্জিত, অর্থাৎ যে প্রবাহী পদার্থে বস্তুটা নিমজ্জিত তার আয়তন, তার ঘনত্ব, তার ঘনত্ব। তাহলে এইখানে বেলুনটা কোথায় নিমজ্জিত? নরমাল বাতাসে নিমজ্জিত। তাহলে এইখানে কিন্তু কি নিতে হবে? নরমাল বাতাসের ঘনত্ব নিতে হবে ইনটু জি। তাহলে এইখানে আমাকে একটু বলো বেলুনটার আয়তন কত? 500, নরমাল বাতাসের ঘনত্ব কত? 1.23 ইনটু তার সাথে জি গুণ। তাহলে এটা কত আসতেছে? এটা আসতেছে ভাইয়া কত আসতেছে? এটা 1.23 1230, এটা আসবে ভাইয়া 615, 615 ইনটু জি, জি নিউটন। ওকে, তাহলে ঊর্ধ্বমুখী বলটা পেয়ে গেছি। তাহলে দেখো সাম্যাবস্থার জন্য আমাদের কন্ডিশন কি হবে? উপরের দিকে যেই বলটা থাকবে সাম্যাবস্থার জন্য, নিচের দিকের বলটা সেম হবে। তাহলে উপরের বল নিচের বল কাটাকাটি চলে যাবে, বেলুনটা সাম্যাবস্থায় থাকবে। তাহলে এফ আপের ভ্যালু আমরা পাচ্ছিলাম 615 ইনটু জি। তাইলে এখান থেকে কিন্তু আমরা বেলুনের ভিতর যে গরম বাতাসের ভর ক্যাপিটাল এম সেটা পেয়ে যাব। দেখো জি জি কাটাকাটি চলে যাবে, এখান থেকে ক্যাপিটাল এম এর ভ্যালুটা আমরা পাবো হচ্ছে 325 কেজি। তাহলে এইখানে এই ক্যাপিটাল এমটা হচ্ছে আমাদের গরম বাতাসের ভর, এটা হচ্ছে আমাদের গরম বাতাসের ভর। তাহলে আমাদের টার্গেট ছিল গরম বাতাস বা বেলুনের ভিতরে বাতাসের ঘনত্ব বের করা, ρ2 বের করা। তাহলে ρ2 কত হবে ভাইয়া? এই যে গরম বাতাসের ভর, এটাকে বেলুনের আয়তন দিয়ে ভাগ দিলেই বেলুনের ভেতরে থাকা গরম বাতাসের ঘনত্ব বের হয়ে যাবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে? এটা আমার মনে হচ্ছে আসবে 0.65 কেজি পার মিটার কিউব। তাহলে কিন্তু আমরা দেখো কৌশলে মানটা বের করে ফেলছি। তাহলে এখন আমাদের কাজ কি হবে? জাস্ট ρ2 এর মানটা বসানো, সেটা কত? 0.65। তাহলে বসায় যদি আমি দেই, এখান থেকে আমি কিন্তু কেলভিন ইউনিটে আমার টেম্পারেচারটা বের করে ফেলতে পারব। ওকে, এই অঙ্কগুলো বই থেকে নেওয়া তো। এখন অঙ্কগুলো তোমার কাছে ল্যাঙ্গুয়েজ বলে একটু অ্যাবসার্ড লাগতে পারে, এই টাইপের অঙ্কগুলো কিছু করার নাই, যেহেতু বইতে আছে আমাদের করে রাখতে পারলে ভালো আর কি। ওকে, তাহলে এখন আমরা এই প্রবলেমটা একটু দেখি কি বলছে। এখানে আমাদেরকে বলছে যে দুইটা পাত্র আছে পিস্টন দ্বারা, এ আর বি পাত্র, এবং পিস্টন মাঝখানে দেখো একটা স্টপ কর্ক দিয়ে ক্লোজ করা আছে। তো এ পাত্রে 5 × 10⁵ প্যাসকেল চাপ এবং 300 কেলভিন তাপমাত্রা আছে, তাই না? 300 কেলভিন তাপমাত্রা আছে। ওকে, আচ্ছা,
একটি সরু নলের মাধ্যমে এটা বি পাত্রের সাথে যুক্ত হইলে, সরু নলটা হচ্ছে এটা, যার আয়তন 4 গুণ যার আয়তনটা ভাই আমাদের 4 গুণ। ওকে, তারপরে যেখানে আমাদের চাপ আছে হচ্ছে 10⁵ প্যাসকেল, তারপরে বলতেছে টেম্পারেচার আছে হচ্ছে 400 কেলভিন। হ্যাঁ, 400 কেলভিন আছে টেম্পারেচার আছে কত, 400 কেলভিন। 400 কেলভিন তাপমাত্রায় একই গ্যাস আছে। বাল্ব খুলে পাত্রদ্বয়ের গ্যাসের চাপ সমান করা হয়, কিন্তু উভয় পাত্রে গ্যাসের তাপমাত্রা সমান নয়, কথাটা হলো অপরিবর্তিত থাকে হবে। এই কথাটা হবে উভয় পাত্রের তাপমাত্রা অপরিবর্তিত থাকে, তাহলে এই সমান চাপটা নির্ণয় করতে বলছে। তাহলে দেখো শুরুতে আমাদের এইখানে প্রেসার কত আছে, 5 × 10⁵, এটাকে ধরে নিলাম P1। পরবর্তীতে এটা টেম্পারেচার কত আছে, T1 = 300 কেলভিন, আর এটার আয়তন ধরে নিলাম ভাইয়া V1। যদি তাই হয় বি পাত্রের আয়তন কত বলছে, 4 গুণ 4V1। বি পাত্রের প্রেসার কত আছে, P2 ধরলাম 10⁵। ওর ভাইয়া টেম্পারেচারটা দেওয়া আছে T2 = ভাইয়া 400 কেলভিন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই বাল্বটাকে খুলে দিব। বাল্বটাকে যদি ভাইয়া খুলে দেই, তাহলে কিন্তু এখন এই এ আর বি পাত্রের গ্যাসগুলো আমার একসাথে হয়ে যাবে, একত্রিত হয়ে যাবে, এবং একত্রিত হওয়ার পরে কি কি ঘটনা ঘটতে পারে সেটাও কিন্তু আমার কোয়েশ্চেনে মেনশন করে দিছে বা ক্লিয়ারলি বলে দিছে কোয়েশ্চেনে, যে এদের চাপ দুই পাত্রের চাপটা সমান হয়ে যাবে। অর্থাৎ এইখানেও এখন চাপ হচ্ছে পি, এই জায়গাতেও চাপ হবে পি, বাট দুইটা পাত্রেরই টেম্পারেচার আগের মতো থাকবে, অপরিবর্তিত থাকবে। অর্থাৎ বাম পাশের টেম্পারেচার কত, 300 কেলভিন, আর ডান পাশের টেম্পারেচার কত, এটার টেম্পারেচার হচ্ছে 400 কেলভিন। আর আয়তন তো আগের মতোই, তাই না? এই পাশের আয়তন যদি ভি হয় বা V1 ধরি, এই পাশের আয়তন কত হবে, 4V1। সো এখন আমাকে কোশ্চেনে বলছে এই যে সমান সমান যে হয়ে গেল উভয় পাত্রের চাপ, এই সমান সমান চাপটা নির্ণয় করতে হবে। সো এই টাইপের কোশ্চেনে আমরা অনেকেই কনফিউশনে ভুগি। সহজ করে তোমাকে বলি ভাইয়া, সেটা হচ্ছে শুরুতেই এ পাত্রে একটা মোল সংখ্যা থাকবে না, সেটা কত, N1। বি পাত্রে একটা মোল সংখ্যা থাকবে না, সেটা কত, N2। পরবর্তীতে যখন এ আর বি গ্যাসকে মিক্স করা হইল, তখনও কিন্তু ভাইয়া দিন শেষে আমার এই এ পাত্রের মোল সংখ্যা N1, বি পাত্রের মোল সংখ্যা কিন্তু N2, তাই না? কারণ আমাদের মোল সংখ্যাগুলো তো চেঞ্জ হয় না, শুরুতে মোল সংখ্যার যোগফল যা, শেষেও মোল সংখ্যার যোগফল তা। তাই যদি ভাইয়া হয়ে যায়, তাহলে এইখানে কিন্তু আমরা আদর্শ গ্যাস ইকুয়েশন অ্যাপ্লাই করতে পারি। কিভাবে দেখো, এই বাম পাশের ছবিতে স্টপ কর্ক খোলার আগে টোটাল মোল সংখ্যার যোগফল কত, N1 + N2। N1 কত হবে ভাইয়া, P1V1 বাই R T1। N2 কত ভাইয়া, P2V2 বাই R T2। আমি যদি একটু মান বসাই, P1 কত ভাইয়া, আচ্ছা পরে মান বসাবো। আর এইখানে আমাদের ভ্যালুগুলো তাহলে কত হবে, মোল সংখ্যার যোগফল N1 + N2। N1 কত ভাইয়া, দেখো প্রেসার কিন্তু এখন P, ভলিউম কত, V1, টেম্পারেচার কিন্তু আগের মতোই আছে, দেখো 300 কেলভিন। সো এইখানে আমি 300 বসায় দিলাম, প্লাস 300 × R হবে একটা, প্লাস N2 কত ভাইয়া, প্রেসার P, ভলিউম কত ভাইয়া, V2 বসাইলাম আপাতত, টেম্পারেচার কত, 400 ইন্টু কত, R। তাহলে এই মোল সংখ্যার এই যোগফল এখানে রাখলাম। এবার আমি এইখানে একটু ক্যালকুলেশন করি, সেটা হচ্ছে শুরুতে মোল সংখ্যার যোগফল P1V1 বাই R T1 প্লাস P2V2 বাই R T2 সমান সমান শেষে মোল সংখ্যার যোগফল, সেটা হচ্ছে P × V1 ডিভাইডেড বাই 300R প্লাস P × V2 ডিভাইডেড বাই 400R, তাই না? তাহলে এখন আমাকে মান বসাইতে হবে। P1 কত ছিল, তার আগে দেখো সবার থেকে কিন্তু R আর R ওরা কাটাকাটি যাচ্ছে। P1 কত ছিল ভাইয়া, 5 × 10⁵। V1 তো V1, ঠিক আছে, নিচে আছে কত, T1 ছিল 300, প্লাস P2 কত ছিল, 10⁵, ইন্টু আয়তন V2 কত ছিল, 4V1, ডিভাইডেড বাই টেম্পারেচার কত ছিল ভাইয়া, 400, সমান সমান প্রেসারটাকে কমন নিলাম। V1 কত ভাইয়া, এখানে শুধু V1, টেম্পারেচার ছিল কত, 300, V2 কত ভাইয়া, 4V1, টেম্পারেচার কত ছিল ভাইয়া, 400,
দেখো ভাই এখান থেকে কিন্তু আরেকটা মজার জিনিস v1 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 নাই, তাহলে এখন কি থাকলো, বামে থাকলো 5 ইন্টু 10^5/300 প্লাস 10^5/400 ইন্টু 4 সমান সমান পি ইন্টু 1/300 প্লাস 4/400। তাহলে এইখানে ভাই ক্যালকুলেশন করলে তুমি কিন্তু আমাদের পি যেটা সমান সমান চাপ উভয় পাত্রে সেটা পেয়ে যাবে। সো এইটা ছিল কিন্তু আমাদের প্রবলেম। সো এইটার ইংলিশ ভার্সনটা এখানে দেওয়া আছে। এখন আমরা দেখি এই প্রবলেমটা করে আমাদের শেষ। কি বলছে, বলছে যে দুইটা প্রোটনের ভিতর আমরা ফিউশন করতে চাই। তো ফিউশন করার কন্ডিশন হচ্ছে এদেরকে মিনিমাম একটা ডিস্টেন্সে আসতে হবে, ন্যূনতম 10⁻⁻15 মিটার ডিস্টেন্সে আসতে হবে। অর্থাৎ এইটাকে যদি তুমি একটা প্রোটন চিন্তা করো, প্রোটনের চার্জ হচ্ছে প্লাস ই, হ্যাঁ, ইলেকট্রনের চার্জেরই সমান বাট প্লাস। এটা মনে করো আরেকটা প্রোটন, দুইটার ভিতরে ফিউশন তখনই ঘটবে যখন তাদের মধ্যবর্তী দূরত্বটা খুব ছোট, 10⁻⁻15 মিটার হবে। সো এদেরকে স্থির বৈদ্যুতিক বিকর্ষণ বলের প্রভাব অতিক্রম করতে হয়। স্বাভাবিক, দুইজনের সাথে মারামারি করে বিকর্ষণ বল প্রয়োগ করে সেই বিকর্ষণ বলের এগেইনস্টে কাজ করে করে ওদেরকে কাছাকাছি আসতে হয় ফিউশনের জন্য। যদি এরা সমান্তরাল কিন্তু বিপরীতমুখী আরএমএস বেগে চলতে থাকে, তবে তাপমাত্রা কত হলে এদের ক্ষুদ্রতম দূরত্ব 10⁻⁻15 মিটার হবে। আমরা ধরে নিলাম ওদের ক্ষুদ্রতম দূরত্ব 10⁻⁻15 মিটার আছে। এখন যখন এই দূরত্বে চলে আসলো ওদের মধ্যে কিন্তু বিকর্ষণটা তীব্র হবে। বিকর্ষণটা যদি তীব্র হয়, ওরা কিন্তু একজন বিকর্ষণের প্রভাবে বাম দিকে ছুটা শুরু করবে, আরেকজন ডান দিকে ছুটা শুরু করবে। কোশ্চেনে বলছে দুইজনই আরএমএস স্পিডে ছুটা শুরু করলো, তাহলে এই দুই বান্দার টেম্পারেচার কত হবে? সহজ হিসাব ভাইয়া। শুরুতে ওরা যখন কাছাকাছি ছিল 10⁻⁻15 মিটার ডিস্টেন্সে ছিল, তখন কোনো গতিশক্তি ছিল না, স্থির অবস্থায় ছিল, ক্ষণিকের জন্য স্থির ছিল। তখন যে শক্তিটা ছিল বিভব শক্তি, বিভব শক্তিটা কার জন্য? স্থির বৈদ্যুতিক বিকর্ষণ বলের প্রভাবে বা স্থির বৈদ্যুতিক বিভব শক্তি। তাহলে স্থির তড়িৎজনিত বিভব শক্তির ফর্মুলা কি? কে ইন্টু চার্জ দুইটার গুণফল ই ইন্টু ই ডিভাইডেড বাই দূরত্ব আর। এটা হচ্ছে বিভব শক্তি। বাট পরবর্তীতে দুইজনই কিন্তু ছোটাছুটি শুরু করছে। একজন গেছে বামে, ওর স্পিড কত? হাফ এম ভি স্কোয়ার, ভি তো না, এখানে সিআরএমএস। তাহলে এখন এই হাফ এম সিআরএমএস স্কোয়ার এটা হচ্ছে গতিশক্তি। এখন এইটাকে আমরা একটু কৌশলে লিখতে পারি। হাফ এম থাকলো, সিআরএমএস স্কোয়ারকে কি লেখা যায়? একটা অণুর জন্য সিআরএমএস স্কোয়ারের ফর্মুলা আছে 3kT/স্মল এম, যেখানে স্মল এম হচ্ছে একটা অণুর ভর বা এখানে একটা প্রোটনের ভর। তাহলে দেখো স্মল এম কাটা, এখানে পেয়ে যাব আমি 3/2kT। সিমিলারলি এই ডান পাশেরটারও যে গতিশক্তি সেটা আমরা পেয়ে যাব, সেটা কত? 3/2kT। ঠিক আছে, গেল। তাহলে দেখো শুরুতে ওদের মধ্যে কিন্তু বিভব শক্তি ছিল, বাট পরবর্তীতে এরা যদি অনেক দূরে চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে আর বিভব শক্তিটা থাকবে না, তারা একে অপরের বন্ধন থেকে ছিন্ন হয়ে গেল, বিভব শক্তি শূন্য হয়ে গেল। তাহলে শুরুতে ওদের যে বিভব শক্তি ছিল সেটা হচ্ছে k²/r, পরবর্তীতে সেই বিভব শক্তিটা কিন্তু দুইজনের ভিতর গতিশক্তিতে জমা হয়েছে। তাহলে একজনের গতিশক্তি হচ্ছে 3/2kT, তাহলে দুইজনের গতিশক্তি কত হবে? 2 দিয়ে গুণ। তাহলে এইখানে আমার আনসার করতে আসবে 3kT = এখানে দুইটা কে কিন্তু ডিফারেন্ট। বাম পাশের যে কেটা স্থির বৈদ্যুতিক বিকর্ষণ বল জনিত, সেটা হচ্ছে 1/4πε² তাহলে এখান থেকে কিন্তু ভাই টিটা তুমি পেয়ে যাওয়া, সেটা কত? E²/4πε² ইন্টু 1/3k। দেখো ভাই এখানে মানগুলা বসাই আমি। ই এর মান হচ্ছে 1.6 × 10⁻⁻19। 4πε এর মান তোমরা জানো 9 × 10⁻9। ই আর এর মানও তোমরা জানো ভাই, সেটা হচ্ছে 10⁻⁻15। এখানে কে হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক 1.38 × 10⁻⁻23। সেই ভ্যালুগুলা ভাই বসায় দিলি তুমি কিন্তু কেলভিন একক এখান থেকে টি এর মানটা পেয়ে যাবা। সো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমরা আদর্শ গ্যাসটা শেষ করলাম। তাপগতিবিদ্যা আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।